এত ভেঙে পড়লে কি চলবে? তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে আমাদের কি হবে? কি করব আমি তো কোনো পথ খুঁজে পাচ্ছি না। শামীমের এতগুলো টাকা আমি কিভাবে ওকে ফেরত দেবো? ও তো বারবার আমাকে টাকাগুলোর জন্য চাপ দিচ্ছে। আমি কি তার সাথে একটু কথা বলবো? আমার মনে হয় না কোনো কাজ হবে। শামীম ভাই তো তোমার খুব ভালো বন্ধু ছিল, আমাদের বাসায় আসতো, কত রান্না করেই না আমি তাকে খাইয়েছি। আমার কথা কি সে রাখবে না? আচ্ছা, চেষ্টা করে দেখো কোনো কাজ হয় কিনা। ঠিক আছে, তুমি বাসায় থাকো, আমি তার বাসায় যাচ্ছি। বিষণ্ণ মন নিয়ে পারভেজ সোফার উপরে বসে রইল। সাথী ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। কলিং বেলের শব্দে জাহানারা বেগম দরজা খুলে দিল। সাথী বাসার ভেতরে ঢুকলো। জাহানারা বেগম সাথীর মুখের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার বৌমা, তুমি কোথায় গিয়েছিলে? তোমার মুখটা এমন মলিন কেন? সাথী আমতা আমতা করে বলল, না আম্মা, আমার তেমন কিছু হয়নি। আর আমি একটু শামীম ভাইয়ের বাসায় গিয়েছিলাম। এমন সময় পারভেজ বাসার ভেতর থেকে এসে মায়ের পাশে দাঁড়িয়ে বলল, পজিটিভ নাকি নেগেটিভ? আসলে তারটা সে বলেছে আর আমারটা আমি বুঝে এসেছি, দেখি বাকিটা কি হয়। বলেই সাথী বাসার ভেতরে ঢুকে গেল। জাহানারা বেগম বলল, আমার মনে হয় না শামীম এতগুলো টাকা ছেড়ে দেবে। এখন কি করবি? আম্মা, দেখি কি করা যায়, বিপদে যখন পড়েছি তখন বাঁচবার উপায় তো খুঁজতে হবে। বলেই পারভেজ বাসা থেকে বের হয়ে গেল। রাত ৩টা বাজে। হঠাৎ পারভেজের ঘুম ভেঙে গেল। বিছানার পাশে হাত দিয়ে দেখলো সাথী বিছানায় নেই। শোয়া থেকে উঠে বসলো। মনে মনে ভাবলো, কি ব্যাপার, সাথী এত রাতে কোথায় গেল? ভাবতে ভাবতে বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে গেল। ওয়াশরুমের সামনে এসে ওয়াশরুমের ভেতরে তাকিয়ে দেখলো কিন্তু ওয়াশরুমে সাথী নেই। পারভেজ অনেকটাই টেনশনে পড়ে গেল। ড্রয়িং রুমের দিকে চলে গেল। ড্রয়িং রুমের পর্দা ফাঁক করে উকি মেরে তাকিয়ে দেখলো ড্রয়িং রুমেও সাথী নেই। কোথায় গেল এত রাতে? ভাবতে ভাবতে বারান্দার দিকে চলে গেল। বারান্দার সামনে আসতেই পারভেজ দেখলো সাথী মোবাইলে কার সাথে যেন কথা বলছে। পারভেজ অনেকটাই অবাক হলো, কারণ এত রাতে সাথী কোনোদিনও কার সাথে কথা বলেনি। আর সাথীর কি এমন আছে যে এত রাতে তার সাথে জরুরি কথা বলতে হবে? সাথী কি প্রেমে পড়েছে? উল্টোপাল্টা নানান প্রশ্ন মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে পারভেজের। ভাবতে ভাবতে সাথীর পাশে গিয়ে দাঁড়ালো। সাথী পারভেজকে দেখে চমকে উঠে থতমত খেয়ে কলটা কেটে দিয়ে আমতা করে বলল, তুমি আসলে কখন? পারভেজ কিছুটা রাগান্বিত হয়ে বলল, তুমি এত রাতে কার সাথে কথা বলছিলে? সাথী ভয়ে ভয়ে বলল, কই, কারোর সাথে কথা বলছিলাম না, এমনি গরম লাগছিল তাই বারান্দায় এসেছি। পারভেজ এবার উত্তেজিত হয়ে বলল, সাথী, সত্য করে বলো তুমি কার সাথে কথা বলছিলে? চলো ঘুমাবে, অনেক রাত হয়েছে। এবার আর পারভেজ নিজের রাগকে কন্ট্রোল করতে পারলো না। উত্তেজিত হয়ে সাথীর চুলের মুঠি ধরে বলল, আমি ভাবতেও পারিনি তুই পরকীয়া আসক্ত হবি। আমাকে বিছানায় ঘুম পাড়িয়ে রেখে তুই বারান্দায় এসে তোর পরকীয়াবাজ প্রেমিকের সাথে কথা বলবি। আজ আমি তোর সাথে সংসার জীবনের পার্টটা ক্লোজ করতে চাচ্ছি, তোকে মুক্তি দিতে চাচ্ছি। তোর মতো দুশ্চরিত্রা নারীর সাথে আমি সংসার করব না। সাথী অনুনয় বিনয় করে বলল, তুমি বিশ্বাস করো এমন কিছুই আমি করিনি, আমাকে একটা মিনিট কথা বলার সুযোগ দাও। তুই যা বলবি আমার মায়ের সামনে বলবি, চল। বলে সাথীকে ধাক্কা দিতে দিতে বাসার ভেতরে নিয়ে গেল। পারভেজ তার মায়ের রুমের সামনে এসে মা মা বলে চিৎকার দিয়ে ডাক দিতে লাগলো। জাহানারা বেগম চোখ কসরাতে কসরাতে রুম থেকে বের হয়ে অবাক হয়ে বলল, কি হয়েছে পারভেজ, তুই বৌমার চুলের মুঠি ধরে রেখেছিস কেন? মা, আমি সাথীকে ডিভোর্স দেব। কথাটি শোনা মাত্রই জাহানারা বেগম ও সাথী চমকে উঠলো। সাথী কান্না শুরু করলো। জাহানারা বেগম বলল, এত রাতে কি তোর মাথা ঠিক আছে নাকি কিছু খেয়েছিস? উল্টো পাল্টা বকছিস কেন? মা, আমি উল্টো পাল্টা বকছি না। কি করেছে তুমি জানো? ও পরকীয়া করছে। এত রাতে কার সাথে যেন কথা বলছে। কি বলছিস তুই? বৌমা কোনোদিনও এমন কাজ করতে পারে না। মা, তোমার আমার সেই বিশ্বাসের জায়গাও আঘাত করেছে। সাথী কান্না করতে করতে বলল, আম্মা, বিশ্বাস করেন এমন কিছুই হয়নি, আর আমি কোনো পাপ করিনি। জাহানারা বেগম বলল, বৌমা, ঘটনা কি সেটা আমাকে খুলে বলো। তুমি এত রাতে কার সাথে কথা বলছিলে? আর পারভেজ তোমাকে কেন সন্দেহ করলো? আম্মা, শুনবেন আমি কার সাথে কথা বলছিলাম আর আসল ঘটনা কি? হ্যাঁ বলো বৌমা, আমি শুনতে চাই। তাহলে শুনুন, আমি সকালে শামীম ভাইয়ের অফিসে যাই। শামীম ভাইকে বুঝিয়ে শুনিয়ে বলতে যেন পারভেজের উপরে কোনো চাপ আর না দেয়। কিন্তু শামীম ভাই, ভাবি, আমি তো সবই বুঝলাম, কিন্তু আমার টাকাগুলোর কি হবে? 1 টাকা 2 টাকা নয় তো ভাবি, 1,20,00,000 টাকার মামলা। আমি এতগুলো টাকা বন্ধু হিসেবে ওকে ছাড় দিতে পারি না। না না ভাই, ছাড় দিতে বলছি না, আমি আপনার কাছে কয়টা মাস সময় চাচ্ছি, এর মধ্যেও আপনার বাকি টাকাগুলো দিয়ে দিবে। ভাবি, সময় তো অনেক দিলাম, ধৈর্য অনেক ধরলাম, কিন্তু শুনেছি ধৈর্যের ফল মিষ্টি হয়, কিন্তু আমার বেলায় সব সময় তিতা। এখন আবার আরেকটা রিস্ক নিতে পারি, যদি আপনি সেই তিতা ফলটাকে মিষ্টি ফলে রূপান্তর করে দেন, তাহলে সময়ও দেব, ধৈর্যও ধরবো। আসলে ভাই, আমি আপনার কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছি না। যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে না বলে সোজাসুজি বলতেন। সোজাসুজি শুনতে চেয়েছেন, তাই সোজাসুজি বলছি। আপনাকে আমার খুব ভালো লাগে, বলতে পারেন অসম্ভব পছন্দ করি আপনাকে। পারভেজ ভাই যতদিন টাকা ফেরত দিতে না পারবে ততদিন মাঝে মধ্যে আপনি আমাকে একটু একান্তে সময় দেবেন। কথাটি শোনা মাত্র সাথী উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গেল। স্বামীও দাঁড়িয়ে গেল। ভেবে দেখুন, লাভ আপনারই। আমি তো আপনার স্বামীকে সময় দিয়েছি মাত্র 15 দিন। এই 15 দিনের মধ্যে আমার সব টাকা যদি আমাকে বুঝিয়ে না দেয়, তাহলে আমি মামলা করতে বাধ্য হব। আর আপনি যদি আমাকে মাঝে মধ্যে খুশি করেন, তাহলে 15 বছরেও আর টাকা খুঁজবো না। আমার ভাবতে অবাক
লাগছে, আপনার মতো একটা নিকৃষ্ট মন মানসিকতার লোককে পারভেজ বন্ধু হিসেবে পরিচয় দেয়। এই বলে সাথী শামীমের অফিস কক্ষ থেকে বের হয়ে গেল। শামীম পেছন থেকে ডাক দিয়ে বলল, ভাবি আমার দরজা আপনার জন্য খোলা, যে কোনো সময় চলে আসবেন। আর আমি চাই না পারভেজ বাকি জীবনটা জেলখানার 14 শিকের মধ্যে আবদ্ধ থাকুক। বলেই রহস্যময় একটা হাসি দিল। আমি তোমাকেও বাঁচাতে চাই, আমি আমার নিজেরও ইজ্জত বাঁচাতে চাই। তাই এত রাতে আমি বুদ্ধিমান বান্ধবী কবিতার সাথে কথা বলছিলাম, ও আমাকে ভালো একটা বুদ্ধি দিয়েছে। এই বুদ্ধি মোতাবেক যদি কাজ করতে পারি তাহলে সাপও মরবে, আমাদের লাঠিটাও ভাঙবে না। জাহানারা বেগম পারভেজকে ধমক দিয়ে বলল, তুই এতদিন বৌমার সাথে সংসার করেও তুই আসলে বৌমার মতো একটা ভালো মেয়েকে এখনো চিনতে পারিসনি। বৌমার বান্ধবী যে বুদ্ধিটা দিয়েছে সেই বুদ্ধি মতো কাজ করবি, এখন রুমে যা। পারভেজ বলল, আসলে আমি টেনশনে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছি, তুমি আমাকে ক্ষমা করো। আর আমি ভাবতেও পারিনি শামীম এত বড় খারাপ একটা মানুষ। ওর মতো খারাপ মানুষের সাথে আমার এতদিনের বন্ধুত্ব ছিল, এটা ভাবতে আমার নিজেকে নিজের গালি দিতে ইচ্ছে করছে। চলো রুমে চলো, যা হবার কালকে হবে। বলেই সাথী ও পারভেজ তাদের বেডরুমের দিকে চলে গেল। পরের দিন সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সাথী শামীমের কাছে জানতে চাইলো, আমাকে নিয়ে আপনি কোথায় আসলেন? শামীম মুচকি হেসে বলল, আমরা একটা হোটেলে এসেছি, হোটেলের মালিক আমার খুবই পরিচিত, মাঝে মাঝে আমরা এই হোটেলেই আসবো। সাথী আমতামতা করে বলল, কোনো সমস্যা হবে না তো? আমি থাকতে তোমার কোনো সমস্যা হবে না, তুমি নিশ্চিন্তে আমার উপরে ভরসা রাখতে পারো। সাথী মনে মনে বলল, আমি আমার সমস্যার কথা ভাবছি না, আমি তোর সমস্যার কথাই ভাবছি। শামীম বলল, চলো আমরা রুমের ভেতরে যাই। এই বলে সাথীকে নিয়ে 402 নাম্বার রুমে প্রবেশ করলো। রুমের ভেতরে ঢুকে বিছানার কাছে এসে সাথীকে বলল, আমার অনেক দিনের টার্গেট তুমি, তাই তো পারভেজকে বিনা সত্ত্বে টাকা দিতাম। অল্প অল্প টাকা নিয়ে ব্যবসা করতে করতে পারভেজ বিশাল অঙ্কের টাকা আমার কাছ থেকে ধার নেয়, হঠাৎ ব্যবসায় লস। তারপরের কাহিনী তো তুমি জানো, আর আমি সেই সুযোগটাই নেই শুধু তোমাকে কাছে পাওয়ার জন্য। সাথী বলল, তুমি কি আমাকে ভালোবাসো? শামীম বলল, তুমি চাইলে আমি তোমাকে বিয়েও করতে পারি। এমন সময় হাতে তালি দিতে দিতে 402 নাম্বার কক্ষে প্রবেশ করলো শামীমের স্ত্রী জেরিন। জেরিনকে দেখে শামীম চমকে উঠল, ভয়ে আতঙ্কে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, জেরিন তুমি এখানে? তুমি সাথীকে বিয়ে করতে চাচ্ছ? আমি সেই বিয়ের সাক্ষী হতে আসলাম। এমন সময় পারভেজও হোটেল কক্ষে প্রবেশ করে বলল, আমিও একটা রেকর্ড করতে আসলাম, আমার সবচেয়ে প্রিয় বন্ধুর বিয়ের সাক্ষী হতে আসলাম। আর আমার বন্ধু যাকে বিয়ে করতে চাচ্ছে সে তো আমার স্ত্রী। শামীম কি বলবে বুঝে উঠতে পারছে না, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তোমরা বিশ্বাস করো এমন কোনো ঘটনা নয়। জেরিন বলল, তুই হোটেল কক্ষে সাথীকে নিয়ে এসেছিস, আবার বলছিস এমন কোনো ঘটনা নয়? আমার বাবার টাকায় ব্যবসা করে তুই কোটি কোটি টাকার মালিক হয়েছিস, আমার বাবা এখনো তোকে টাকা দিয়ে সহযোগিতা করে, আর তুই সেই টাকার জোরে অসহায় মানুষকে ফাঁদে ফেলে তাদের স্ত্রীদের ইজ্জত নষ্ট করিস। এই খবর আমি আগে থেকেই পেয়েছি, কিন্তু আমি বুঝতে পারিনি তুই তোর এত কাছের একজন বন্ধুর স্ত্রীর প্রতি কুনজর দিবি। বিশ্বাস করো জেরিন, আমি শয়তানের ধোকায় পড়েছিলাম, আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করো। তোকে ক্ষমা করে দিলাম, আর তোকে ডিভোর্সও দিয়ে দিলাম। এবার তুই রাস্তার ফকির, কারণ তোর অধিকাংশ সম্পত্তির মালিক আমি। শামীম কান্না করতে করতে জেরিনের কাছে ক্ষমা চাইতে লাগলো। জেরিন বলল, আমি সাথী ভাবি পারভেজ ভাই সম্মানের কথা চিন্তা করে ঘটনাটা এইখানেই ধামাচাপা দিতে চাই। পারভেজ ভাই সাথী ভাবির কাছে ওর কুপ্রস্তাবের অডিও রেকর্ড করা আছে, আপনি চাইলে ওর নামে মামলাও করতে পারেন। পারভেজ বলল, হ্যাঁ ভাবি, আমি ওর নামে মামলা করব। ও আমার বন্ধু হয়ে যে ক্ষতি আমার করেছে, আমাকে ষড়যন্ত্রের জালে আটকিয়ে আমার ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছে, আমার স্ত্রীর উপর কুনজর দিয়েছে, ওকে আমি ছাড়বো না। জেরিন বলল, আপনি ওকে না ছাড়লেও আমি ওকে ছেড়ে দিলাম, আমি ওকে ডিভোর্স দিলাম। স্বামী অনুনয় বিনয় করে সবার কাছে ক্ষমা চাইতে লাগলো। প্রিয় ভিউয়ার্স, যেমন কর্ম তেমন ফল। আপনি হয়তো ভাবছেন অন্যায় করে আপনি পার পেয়ে যাবেন, কিন্তু সৃষ্টিকর্তা আপনাকে এখন ছাড় দিলেও সে আপনাকে ছেড়ে দেবেন না। একদিন না একদিন আপনাকে পাপের ফল ভোগ করতে হবে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় আব্দুল মজিদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।